স্বাগত ব্যবসাপতি সারাদিনের সাথে আছে আমি ইফাতারার। শুরুতেই জানিয়ে দিব সূচকের অবস্থা কি রয়েছে এই মুহূর্তে। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস, ইতিবাচক ধারার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হলেও এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 17.35 পয়েন্ট কমে অবস্থান করছে 4322 পয়েন্টে। পাশাপাশি অন্য দুটো সূচকের মধ্যে ডিএস30 সূচকটি 7.77 পয়েন্ট কমে অবস্থান করছে 1658 পয়েন্টে। এছাড়া সরিয়া সূচক ডিএসইএক্স ইন্ডেক্সটি 2.02 পয়েন্ট কমে অবস্থান করছে 1095 পয়েন্টে। এখন পর্যন্ত মোট লেনদেন 140 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 2 ঘন্টার লেনদেনে বেশিরভাগ কোম্পানি উঠে এসেছে এখন পর্যন্ত দর হারানোর তালিকায়। 134টির দর হারিয়েছে, দর বেড়েছে 82টির। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত দর বেড়েছে 145টির, দর হারিয়েছে 145টির, দর বেড়েছে 95টির। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 17টি ফান্ড রয়েছে দর হারানোর তালিকায়, 5টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায়। এই ছিল এখন পর্যন্ত সূচক এবং লেনদেনের খবর। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন CFR মসিমুহিত হক অ্যান্ড কোং লিমিটেডের পার্টনার মোহাম্মদ ফোরকান উদ্দিন। আলোচনা করব তার সাথে। কেমন আছেন? ভালো আছি। প্রথমে জানতে চাইব পুঁজিবাজারের বর্তমান যে সার্বিক অবস্থা কিরকম মনে হচ্ছে আপনার কাছে? বর্তমান যে বাজারের অবস্থা, প্রতিদিন প্রতিনিয়ত বাজারের অবস্থা কিন্তু আপনার ইন্ডেক্স কিন্তু কমে যাচ্ছে। তো এখন অবস্থাটা এরকম হয়েছে, যদি আমি এরকম বলি যে বিনিয়োগকারীদের অবস্থা হয়েছে এরকম যে অনেক কেঁদেছি, আমি আর কাটতে চাই না, আমাকে আর কাটাবেন না, আমাকে মাফ করে দেন এবার। সো এরকম একটা পরিস্থিতি কিন্তু বাজারে এখন তৈরি হয়েছে। তাহলে এই পরিস্থিতিটা কেন হয়েছে এটা আমাদের একটু খতিয়ে দেখা দরকার। এই পরিস্থিতিটা হওয়ার পিছনে স্পেসিফিক 2-3টা কারণ আছে। 1 নম্বর কারণ হলো মানুষের যে আস্থা বাজারের প্রতি, নতুন করে টাকা নিয়ে আসার যে মানুষের আস্থা। বাজারে কিন্তু নতুন ক্যাশ ইনজেক্ট কিন্তু হচ্ছে না। বাজারে যেটা হচ্ছে ফান্ডের অভাব হচ্ছে না, ফান্ডের অভাব না, অভাব আছে এটা আমি মোটেই বিশ্বাস করি না। বাজারে যেটা হচ্ছে সেটা হলো কেউ নতুন করে টাকাটাকে বাজারে ঢুকাচ্ছে না, কারণ ঢুকালেই বাজার থেকে টাকা ইরোড হয়ে যাচ্ছে, যার জন্য এই সাহসটা তারা পাচ্ছে না। আর এই সাহসটা না পাওয়ার একমাত্র কারণ হলো বাজারের বর্তমান অবস্থা। তাহলে এই অবস্থার সৃষ্টির পিছনে 2-3টা কারণ আমি আপনাকে যেটা বলছিলাম। 1 নাম্বার কারণ হলো বাজারে কিছু বেশ পরিমাণে নেগেটিভ ইকুইটি আছে। যারা বড় বিনিয়োগকারী নেগেটিভ ইকুইটি নিয়ে বসে আছে, স্পেশালি বেশ কিছু ব্রোকারেজ হাউস, বেশ কিছু মার্চেন্ট ব্যাংক, তারা নেগেটিভ ইকুইটি নিয়ে বসে আছে, যেটা 2010 এবং 11-এর ফসল। ওই 2010 এবং 11-এর ফসল যারা জন্ম দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশ ব্যাংক অন্যতম। কারণ তাদের ভুল নীতির কারণে, ভুল সিদ্ধান্তের কারণে তখনকার সময়ে আপনার এই যে লোনটা 1 টাকার বিনিময়ে যে 10 টাকা দেওয়া হয়েছিল সেটা ছিল নীতিগত ভুল, ক্লিয়ারলি নীতিগত ভুল। কারণ কোনো সিকিউরিটি ছাড়া এইভাবে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিয়ে দিলেন। এরপরে আপনি লাগামটাকে টেনে ধরলেন এমনভাবে যে বাজার এমনভাবে পড়লো যে যারা বড় ধরনের বিনিয়োগকারী ছিল, ওই বাজারের যে উৎফলন ছিল সেখান থেকে বাজার যে পড়ে গেল, সেখান থেকে বাজার আর নতুন করে পানি দেখতে পাচ্ছে না। সো যেহেতু এখানে বাংলাদেশ ব্যাংকের মেইন ভূমিকাটা রয়ে গেছে, কারণ তারা বাজারটাকে কন্ট্রোল করতে গিয়েই কিন্তু বাজার এভাবে পড়ে গেছে। এখন প্রশ্ন হলো কি, বাংলাদেশ ব্যাংক কি বাজারটাকে কন্ট্রোল করবে না? 100 বার তারা বাজারটাকে কন্ট্রোল করবে, কিন্তু হঠাৎ করে যে কন্ট্রোলটা তারা করলো সেটা কিন্তু বাজারের জন্য খুব নেগেটিভ দিক বয়ে নিয়ে আসছে। এখন এটা তো হয়ে গেল, ঘটনা শেষ। তাহলে এখন কি হবে? তাহলে এখন সারা পৃথিবীব্যাপী আমরা যদি দেখি যে যখন এরকম বাজারের অবস্থা কম্পারেটিভলি একটু খারাপ হয়, তখন কিন্তু রিজার্ভ ব্যাংকই কিন্তু এগিয়ে আসে বাজারটাকে স্থির করার জন্য। কিছুদিন আগে চায়না যে বাজার ফল করলো আমরা দেখেছি, ইউএসএতে যখন বাজার ফল করলো আমরা দেখেছি যে রিজার্ভ ব্যাংক তার সম্পূর্ণ রকম অস্ত্র নিয়ে এগিয়ে এসছে বাজারটাকে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ তাদের মুদ্রার মান পর্যন্ত কমানো হয়েছে। সো এরকম কেন আমাদের দেশে এটা নেওয়া হচ্ছে না আমি জানি না। এটার পিছনে আমি একটা কারণ দেখতে পারি, সেটা হলো আমাদের দেশের কিছু বোদ্ধা লোক, কিছু জ্ঞানী লোক, যাদেরকে আমরা মনে করি যে বাজার বিশ্লেষক, বা যাদেরকে আমরা মনে করি যে অর্থনীতি নিয়ে অনেক ভালো বোঝেন। হ্যাঁ, ওনারা ঠিকই ভালো বোঝেন, কিন্তু ওনারা যে ধারণাটা দিচ্ছেন যে বাজার স্থিতিশীল আছে, দেখেন পুঁজিবাজার স্থিতিশীল আছে এটা আসলে কোনো যুক্তি হতে পারে না, এটা কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে না। পুঁজিবাজার হবে সমুদ্রের পানির মতো, তাহলেই তো এখানে মানুষ আসবে। পুঁজিবাজার যদি পুকুরের পানির মতো হয়, এখানে কিন্তু মানুষ আসবে না। উত্থান থাকবে, পতন থাকবে, কিন্তু ক্রমাগত পতন যেটা, সেটাই মানুষ অ্যাকসেপ্ট করতে পারছে না। কিছু উত্থান থাকবে, কিছু পতন থাকবে, এর মধ্যে থেকে মানুষ, তাহলে এই জায়গাগুলোর কারণে বাজার কিন্তু এখন একটা প্রাণহীন অবস্থায় আছে। এখন ঠিক বাজারের যে পজিশন আছে, এই পজিশনে যারা মধ্যস্বত্বভোগী আছে বাজারে,
মার্কেট ইন্টারমিডিয়েরি যারা আছে বাজারে, রেগুলেটর যারা আছে বাজারে, তাদেরকে প্রপারলি অ্যাক্ট করতে হবে। স্পেশালি বাংলাদেশ ব্যাংক, আই মিন রিজার্ভ ব্যাংকের প্রচুর ভূমিকা রয়েছে বলে আমি বিশ্বাস করি। এক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার কি মনে হয় যে পুঁজি বাজারকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার অথবা যেইভাবে পুঁজি বাজারকে কার্যক্রম চালানো দরকার, ঠিক দক্ষ আমাদের জনবলের অভাব রয়েছে পুঁজিবাজারের একদম মেইন পয়েন্টগুলোতে। কারণ বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারকে যেইভাবে নিয়ন্ত্রণ করেছিল সেইভাবে না করে তো অন্যভাবে করা প্রয়োজন ছিল। তো আপনার কি মনে হয় যে এখানে কোনো আমাদের মানে দক্ষতার অভাব ছিল? দক্ষতা আসলে হয়েছে কি, দক্ষতার অভাব তো আমাদের ছিলই। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেও দক্ষতার অনেক অভাব ছিল, যেটা এখন কিন্তু অনেকটুকু কেটে গেছে। বাজার কিন্তু এখন অনেক ভালোভাবে রেগুলেটেড বাজার, রেগুলেশনের দিক থেকে বাজারের কোনো প্রবলেম নাই। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যেই বৈমাত্রীয় সুলভ আচরণ বাজারের সাথে, যেটা এখনও আছে, দুইভাবে আছে। যেমন দেখেন, ডেফিনেশন যেটা চেঞ্জ করেছে তারা, সেটাও কিন্তু পারফেক্টলি হয় নাই। এখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ারে যখন আমি ইনভেস্টমেন্ট করি আর সেটাকে যখন আমার মার্কেট এক্সপোজারের মধ্যে নিয়ে আসা হয়, সেটা তো পুঁজিবাজারের সাথে তার তো কোনো সম্পর্ক নাই। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার তো পুঁজিবাজারের সাথে কোনো সম্পর্ক নাই। অথবা পাবলিক লিমিটেড কোম্পানি নট লিস্টেড উইথ দ্য স্টক এক্সচেঞ্জ, তার তো পুঁজিবাজারের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে সেখানে যখন ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট করছে, সেটাকে কেন পুঁজিবাজার এক্সপোজারের মধ্যে গণ্য করা হবে? তো এই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করা না হয়, আমি জানি না মানে যারা এই আইনটা করেছেন ওনারা কিভাবে এটাকে পুঁজিবাজারের মধ্যে ফেলেছেন, কোন বইয়ের কোন সংজ্ঞায় কোথায় ওনারা পেয়েছেন এটা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট, এটা বোধহয় একটু দেখার দরকার আছে। সুতরাং এই ডেফিনেশনটা চেঞ্জ করা এখন খুব জরুরি হয়ে গেছে। অ্যান্ড দ্বিতীয়ত হলো এক্সপোজার, যেটা আপনার 2 বছর বাড়ানোর কথা। এই 2 বছর যেটা পুঁজিবাজারের সময়সীমা বাড়ানোর দাবি আছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী অলরেডি কয়েকবার বলেছেন যে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়ে গেছে এই বাজারটা কিন্তু তার কোনো বাড়ানোর জন্য। কার্যক্রম দেখা যাচ্ছে না। কিন্তু এখন পর্যন্ত এটা এক্সিকিউশন হয় নাই। এখন প্রশ্ন হলো, যেখানে মাননীয় অর্থমন্ত্রী যিনি এটার অভিভাবক, তিনি বলার পরে এটা বাংলাদেশ ব্যাংক কেন করছেন না বা কোন অজানা কারণে এটা হচ্ছে না, এটা কিন্তু দেখা দরকার। কারণ এটার সাথে কিন্তু দেশের অর্থনীতি জড়িত, এটার সাথে দেশের ভাবমূর্তি জড়িত, এটার সাথে স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি জড়িত। সো এই জায়গাগুলোকে যখন, কারণ আপনি দেখেন 30 লক্ষ বিনিয়োগকারী আমরা বলি বইয়ের ভাষায়, কিন্তু বিনিয়োগকারীর সংখ্যা আরও বেশি। এরা যে প্রতিনিয়ত কান্না করছে, এরা যে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, এর একটা রেজাল্ট কিন্তু আলটিমেটলি ভাবমূর্তির উপরে আছে। মাননীয় প্রধানমন্ত্রী তো চাচ্ছেন সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, এই 16 কোটি জনগণের দায়িত্ব উনি নিয়েছেন। সো সেখানে এই লোকগুলাকে এরকম ডিস্ট্রেস অবস্থায় রাখার যৌক্তিকতা মাননীয় অর্থমন্ত্রী বারবার বলার পরেও বাংলাদেশ ব্যাংক কিভাবে এটা পাচ্ছে, কেন এটা করছে না, এই জায়গাটা আমার মনে হয় দেখা দরকার। আমরা দেখবেন বারবার দেখা গেছে বাণিজ্যমন্ত্রী বারবার এটা বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন, কিন্তু এটা হচ্ছে না। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, এখন এইটা 2 বছরের এক্সপোজার লিমিট দিয়ে দিলেই যে এটা একেবারে শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। সাথে 2 বছর পরে আরো কি হবে, আরো কিছু মেজার কিন্তু নিতে হবে। এখানে আরেকটা পয়েন্ট কিন্তু এখানে আসছে, ধরেন 2 বছরের আগে যখন আমি দিব, জুলাইয়ের 21 তারিখে এটা ডেট শেষ, তো আমি তো এটাকে জুলাইয়ের 21 তারিখে গিয়েও এটা চেঞ্জ করতে পারি। তো যদি জুলাইয়ের 21 তারিখে গিয়েই আমি চেঞ্জ করে থাকি, তো তাইলে এই চেঞ্জ করার কোনো যৌক্তিকতা নাই, কারণ এর মধ্যে ব্যাংকগুলো সব বিক্রি করে দিবে আর মার্কেটটা পড়ে যাবে। এটা চেঞ্জ করার সময় কিন্তু এখনই যদি করতে হয়। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে এটা করা মানেই কিন্তু লং টার্ম সমাধান নয়। লং টার্ম সমাধান করতে হলে সরকারকে অবশ্যই, যেহেতু 2010 সালে বাংলাদেশ ব্যাংকের ভুলের কারণে, পরিষ্কার করে আমি বলতে চাই, কারণ তখন কেন তারা এটা হতে দিল, ওই বাংলাদেশ ব্যাংকের ভুলের কারণে যেহেতু এটা হয়েছিল, তাহলে বাংলাদেশ ব্যাংকই এখন তাকে এটাকে রিমেডিয়াল মেজার নিতে হবে এইভাবে যে রিজার্ভ ব্যাংক থেকে অ্যাটলিস্ট কম সুদে 2%, 3% সুদে যারা এরকম খারাপ পরিস্থিতিতে আছে তাদেরকে লোন দিয়ে বা তাদেরকে ট্রেডিং ক্যাপাসিটি তৈরি করে তাদের যেটা নষ্ট হয়েছে টাকা, লস হয়েছে টাকা, সেটাকে ব্যাক করিয়ে নিয়ে এই বাজারটাকে স্থিতিশীল করার চেষ্টা করতে হবে। অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ যেটা আমাদের এখানে আছে, তাকে নিয়ে বহু প্রশ্ন উঠে যায়। সো ওই প্রশ্নগুলো জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে, কেন এই প্রশ্নগুলো উঠছে, এবং সাথে সাথে প্যারালালি যদি আরেকটা প্রতিষ্ঠানকে তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় বাজারের জন্য অনেক ভালো হবে বলে আমি বিশ্বাস করি। আমরা তো জানি যে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। তো যেহেতু আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ, তো আমার কাছে আপনার প্রশ্ন থাকবে যে আপনার কি ধরনের কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রত্যাশা করবেন পুঁজিবাজার নিয়ে। কিন্তু তার আগে নিব ছোট্ট একটি বিরতি। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন।
মিনারেলস এবং ক্যালসিয়ামের সঠিক মিশ্রণে মুহূর্তেই শরীরকে চাঙ্গা করে যোগায় অফুরন্ত শক্তি। প্রতি চুমুকেই শক্তি যোগায়। Intra-Food Industries। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসাপাতি সারাদিনেতে পুঁজিবাজার নিয়ে আজ আমরা আলোচনা করছি সিএফআর মুসিমুহিত হক অ্যান্ড কোং লিমিটেডের পার্টনার মোহাম্মদ ফোরকান উদ্দিনের সাথে আবারও ফিরছি আলোচনায়। আমরা বিরতিতে যাবার আগে আলোচনা করছিলাম যে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকার কথা বারবার উঠছে, যে তাদের ভুল ডিসিশনের কারণে আজ পুঁজিবাজারের এই অবস্থা। তো আমরা তো জানি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের বড় ধরনের একটি পরিবর্তন আসছে পরিচালনা পর্ষদের। তো এই পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আপনাদের কি ধরনের প্রত্যাশা থাকবে পুঁজিবাজার নিয়ে? বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর লেভেলে পরিবর্তন এসছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর লেভেলে পরিবর্তন আসতে যাচ্ছে। সো এরকম সিচুয়েশনে ওখানে যারা এখন যাবেন তারা, আমি আশা করি ওনারা বোঝার চেষ্টা করবেন যে বাজারটার এই অবস্থা আছে। আমি শুধু পরিষ্কার করে একটা কথা বলতে চাই, দেখেন, আর্থিক খাতে যখন হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয় সেটাকে বাংলাদেশ ব্যাংক কিন্তু খুব একটা আটকাতে পারছে না। তাহলে পুঁজিবাজার নিয়ে এত মাথা ব্যথা কেন বাংলাদেশ ব্যাংকের? পুঁজিবাজারকে এতটা ধরে রাখার পিছনে কারণটা কোথায়? কারণ আপনি দেখেন, দেশের শিল্পায়নের জন্য আর্থিক খাত যতটা গুরুত্বপূর্ণ, ঠিক একই রকমভাবে এই ক্যাপিটাল মার্কেট কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশে আমরা যদি পরিষ্কার করে খেয়াল করে দেখি, তাহলে আর্থিক খাত থেকে যেভাবে শিল্পায়ন হয়ে থাকে, ঠিক তার পরপরই যদি কোনো খাত থেকে শিল্পায়ন হয়ে থাকে, সেটা হলো এই পুঁজিবাজারের খাত। এটা ইউরোপে একই রকম অবস্থা, যে আপনার আর্থিক খাতটা থাকে প্রথমে, পরবর্তীতে থাকে পুঁজিবাজার খাত। আমেরিকাতে কিন্তু ঠিক উল্টো, পুঁজিবাজার খাত হলো প্রথমে, দ্বিতীয় হলো আর্থিক খাত। সো এরকম জায়গাগুলোকে, যদি এরকম একটা ইম্পর্টেন্ট জায়গাকে বাংলাদেশ ব্যাংক তার নিজের ঘর কিন্তু খুব ভালোভাবে সামলাইতে পারে না, তো সেখানে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায়। তো পরের ঘর নিয়ে এতটা মাথা ব্যথা হওয়ার কি কারণ থাকতে পারে আমি জানি না। কারণ এখানে আমি যে কথাটা বলতে চাই, এটাকে পরের ঘর বললাম এই জন্য, কারণ বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন একটা আলাদা অথরিটি, বাংলাদেশ ব্যাংক ইজ আলাদা রেগুলেটর, দুজনেই কিন্তু রেগুলেটর। এখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বারবার বাংলাদেশ ব্যাংকের কাছে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা কিন্তু নাই। এখন প্রশ্ন হলো, ইয়েস, বাংলাদেশ ব্যাংক যে রেগুলেশনটা করছে সেটাও কিন্তু তার ব্যাংককে বাঁচানোর জন্য করছে। তো সেটা কোন খাত থেকে ব্যাংককে বাঁচানোর জন্য করছে? আর্থিক পুঁজিবাজারের খাত থেকে। পুঁজিবাজার তো বড় একটি আর্থিক খাত। আমার কথা হলো, এটা দরকার আছে, অবশ্যই দরকার আছে এই রেগুলেশনের, কিন্তু ভুল রেগুলেশন তো অ্যাকসেপ্টেবল না। যেমন যেটা আপনাকে আমি বারবার বলার চেষ্টা করতেছি, ডেফিনেশনের মধ্যে যেটা আছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন, এটা পুঁজিবাজার এক্সপোজারে যাবে। আপনি অন্য কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন, শেয়ার মানি ডিপোজিট দিবেন, সেটা পুঁজিবাজার এক্সপোজারের মধ্যে যাবে। দিজ আর অ্যাবসলিউটলি রং কনসেপ্ট, এটা হতেই পারে না। সো আপনি রং কনসেপ্ট দিয়ে রেগুলেট করাটা একটা বৈমাত্রীয় সুলভ আচরণ, আর একটা রেগুলেটরি অথরিটির সাথে বৈমাত্রীয় সুলভ আচরণ ছাড়া আমি কিছু মনে করি না। তাহলে এই জায়গাটাতে আমার মনে করি বাংলাদেশ ব্যাংকের যে নতুন বোর্ড অফ ডিরেক্টরস এসছেন, যে নতুন গভর্নর এসছেন, ওনারা অনেক প্রজ্ঞাবান, অনেক বুদ্ধিমান। ওনারা এটা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে ভুলগুলো অতীতে হয়েছে সেগুলোকে কারেকশন করে এই বাজারটাকে ঠিক করবেন, দেশের শিল্পায়নকে করবেন, এবং বর্তমান দেশের যে আমরা 2021 ভিশন যেটা আমরা চিন্তা করছি, প্রধানমন্ত্রীর যে আশা বা ভরসা নিয়ে উনি প্রতিদিন বলছেন একটা লোক গৃহহীন থাকবে না, একজন লোক অভুক্ত থাকবে না, যেই কথাগুলো উনি বলছেন, এই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য ওনারা যারা হ্যান্ডস আছে ওনারা যাতে ঠিক মতো কাজ করেন, সেই জায়গাটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে এখন লুক আউট করতে হবে। এই কথাটা বলার যুক্তি হলো এইটা যে মাননীয় প্রধানমন্ত্রী 16 কোটি মানুষের প্রধানমন্ত্রী, ওনার পক্ষে প্রত্যেকটা জায়গায় দেখা সম্ভব নয়, কিন্তু ওনার হ্যান্ডসগুলো ওনাকে সব কিছু জানাচ্ছেন কিনা সেই জায়গাটা মাঝে মধ্যে উনি একটু খতিয়ে দেখতে পারেন। যদি জানিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই উনি খেয়াল করে থাকবেন ওনা যে এই সেক্টরটাকে যেভাবে অবহেলিত করে রাখা হয়েছে সেটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্যভাবে অ্যাকসেপ্ট করা যায় না। কারণ এটার উপরে দেশের অনেক বড় শিল্পায়ন, এবং মুদ্রা কথা হলো কোন জায়গায় জানেন, আপনি যত বেশি কোম্পানির লিস্টেড কোম্পানি করতে পারবেন, যত বেশি কোম্পানির স্টক মার্কেটে নিয়ে আসতে পারবেন, সরকারের তত লাভ। কিভাবে? দুই খাত থেকে ওরা ট্যাক্স পায়। এক, এরা যখন ট্রেড হচ্ছে তখন একটা ট্যাক্স পাচ্ছে। দুই, ওরা যেভাবে রেগুলেটেড হয় সেই রেগুলেশনের মধ্য দিয়ে তাদের ট্যাক্সের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। যারা প্রাইভেটলি ম্যানেজ কোম্পানি আর পাবলিকলি ট্রেডেড কোম্পানি, দুইজনের ট্যাক্সের হিসাব যদি আপনি করেন, বা সরকারের খাতের যে ইনকাম, আপনি ট্যাক্সের কথা বলছি না, শুধু ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্সগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, ডেফিনেটলি লিস্টেড কোম্পানিগুলো যেভাবে কমপ্লায়েন্ট, অবশ্যই আনলিস্টেড কোম্পানিগুলো সেভাবে কমপ্লাইড নয়। তো সেই দৃষ্টিকোণ থেকে সরকারের নিজের স্বার্থে এই বাজারটাকে হেলদি করে
কারণ যেহেতু আমাদের টাকা দরকার দেশের উন্নয়নের জন্য, এবং এত একটি বড় বড় শক্তিশালী infrastructure পুঁজিবাজার অনেক পুঁজিবাজার আমাদের বড় ভূমিকা খুবই জরুরি, রাখবে। কারণ এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার আমরা করতে যাচ্ছি, দেশকে অনেক বড়ভাবে আমরা দেখতে যাচ্ছি, সেখানে এই পুঁজিবাজারকে দুর্বল করে রেখে এটা সম্ভব বলে আমি বিশ্বাস করি না। কারণ আমরা জানি যে আমাদের বিভিন্ন দেশের আন্তর্জাতিক, আমরা যদি এশিয়ার শেয়ার বাজারে দেখি এবং ইউরোপ আমেরিকার শেয়ার বাজার দেখি, সেই সব শেয়ার বাজার কিন্তু দেশের উন্নয়নে অনেক বড় ধরনের Exactly, ভূমিকা রাখছে exactly, অর্থনীতিতে। exactly. তো আমি আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের এখন কি ধরনের কার্যক্রম করা উচিত অথবা কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি আমি মনে আসলে করেন? যেটা বলবো যে বিনিয়োগকারীদের একটা, আমি প্রথমে যেটা শুরু করেছি, বিনিয়োগকারীদের এখন একটাই কথা, অনেক কেঁদেছি আর কাঁদতে চাই না। আই মিন নতুন করে ইনভেস্টমেন্ট তারা আনতে চায় না, পরিষ্কার কথা। এবং নতুন করে ইনভেস্টমেন্ট কিন্তু ঢুকছে না, তাদের চোখের জল শুকিয়ে গেছে, তারা নতুন করে কাঁদার জায়গাও নাই, এখন তাদের হার্ট অ্যাটাক করে মারার দশা হয়েছে। সো এই জায়গা থেকে বিনিয়োগকারীদেরকে আমি যেটা বলবো যে আপনাদের এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই, কারণ যেই শেয়ারগুলো এতটা কমে গেছে সেই শেয়ারগুলোকে আপনি এখন বিক্রি করে দিয়ে কি করবেন? আমি নিশ্চিত করে বলতে পারি বাজার এই জায়গায় থাকবে না, থাকতে পারে না। এই বাজার অবশ্যই ডেভেলপ করবে, হয়তো একটা সাইকেল যাচ্ছে, একটা ক্রাইসিস টাইম যাচ্ছে, কিন্তু এই বাজার ডেভেলপ করবে এবং সেখান থেকে ওনারা একটু ধৈর্য ধারণ করতে বলবো। এবং যে জিনিসটা আমি অনুরোধ করার চেষ্টা করবো যে অ্যাটলিস্ট ডিভিডেন্ড বেস ফান্ডামেন্টাল শেয়ারে ওনারা যাক, তাতে করে অ্যাটলিস্ট যেটা হবে যে টাকাগুলো ইনভেস্টমেন্ট করেছে মেবি ওনার অনেক লস হয়ে গিয়েছে, কিন্তু অ্যাটলিস্ট ডিভিডেন্ড দিয়ে কিছু টাকা পাবে। যদি ফান্ডামেন্টাল বেস শেয়ারে না থাকে তাহলে তো 1 টাকাও উনি পাবেন না। তো ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে যাতে ওনারা থাকে এই অনুরোধ আমি করব। আর সামনে তো বাজেট আসছে, বাজেটে পুঁজিবাজার নিয়ে আপনাদের কি প্রত্যাশা থাকবে? দেখেন, বাজেটের আগে আগে পুঁজিবাজার নিয়ে কিন্তু খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয় এবং আমি তার জানি ইফেক্টটা না। কিন্তু পুঁজিবাজারে তার পড়ে। ইফেক্ট কিন্তু পুঁজিবাজারে পড়ে। কি হচ্ছে, প্রতি বছর নতুন কিছু রেগুলেশন বাজেটে পুঁজিবাজারের জন্য চলে আসে। এটা হওয়া উচিত নয়, কারণ পুঁজিবাজার খুব সেনসিটিভ একটা বাজার। সো এটা যেটা হতে পারে, যেমন মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী কিছু বাজারের এই পুঁজিবাজার নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যেমন আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি, অপ্রদর্শিত অর্থগুলো যেগুলো বাজারে এখন আছে, এগুলো কি আমরা খুব ভালোভাবে আটকাতে পারছি? এই অপ্রদর্শিত অর্থ কতটুকু পরিমাণ আমরা মেইন স্ট্রিমে আনতে পারছি? এনবিআর এর শত চেষ্টা করার পরও, সরকারের শত চেষ্টা করার পরে, এটা শুধু আমাদের দেশে তা কিন্তু নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু একই রকম পরিস্থিতি। তাইলে আমার কথা হলো যে যেই জিনিসটাকে আমি খুব ভালোভাবে আটকাতে পারছি না, চেষ্টা করছি কিন্তু আটকাতে পারছি না, সেটাকে যদি আমি একটা সুযোগ দিয়ে দিই পুঁজিবাজারে চলে আসার জন্য, আর সেই টাকাগুলো যখন পুঁজিবাজারে একবার ঢুকে গেল, তখন কিন্তু ওই পুঁজিবাজারের যে ট্রেডিং ভলিউম বাড়বে, সেখান থেকে সরকার একটা ট্যাক্স পাবে, প্লাস সাথে সাথে যদি এই রেগুলেশনটা করে দেওয়া হয় যে এই যতটুকু অপ্রদর্শিত অর্থ যে যতটুকু পুঁজিবাজারে ঢুকিয়েছে এই অপ্রদর্শিত হিসেবে ডিক্লারেশন দিয়ে, সেটা একটা ডিক্লারেশন দিয়ে ব্রোকারেজ হাউসের কাছ থেকে যদি চাওয়া হয় যে হ্যাঁ এতটুকু পরিমাণ টাকা অপ্রদর্শিত হিসেবে ঢুকেছে, তাহলে সেখান থেকে সে কত টাকা ডিভিডেন্ড পেয়েছে সেটার উপরে একটা ট্যাক্স পাবে। ক্যাপিটাল গেইনের উপরে তার তো ট্যাক্স ফ্রি আছে ইন্ডিভিজুয়ালের একটা লেভেল পর্যন্ত। তাইলে অ্যাটলিস্ট গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু ওখান থেকে জেনারেট করতে শুরু করবে, আদারওয়াইজ এই টাকাটা কিন্তু ড্রেন আউট হয়ে যাচ্ছে। আমরা জানি প্রতিনিধি ট্রেস করা যাবে না, ট্রেস করা যাচ্ছে না। আমরা জানি আজকে মালয়েশিয়া সেকেন্ড হচ্ছে, কানাডায় কি বলে এটাকে, কানাডায় আপনার মানে ওয়াইফদের জন্য কি জানি করে রাখছে, এরকম অনেক কিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এই জায়গাগুলো কম্পারেটিভলি একটু কমে যাবে। সুতরাং আপনি তো টাকাগুলোকে মেইন স্ট্রিমে আনার চেষ্টা করতে হবে। এখন মেইন স্ট্রিমে আনার জন্য অনেক সময় আবাসন খাতের বলা হয়, কিন্তু আবাসন খাতের ব্যাপারে আমার কিন্তু একটা অবজারভেশন আছে। কারণ আবাসন খাতে যদি আপনি এই মেইন স্ট্রিমের টাকাগুলোকে আপনি দিয়ে দেন, যদিও এটার সাথে অনেকগুলো জড়িত, সেটা কিন্তু একটা খারাপ দিক আছে। কারণ এখন এই আবাসন খাতের কারণে যে যারা ল্যান্ড ওনার, তাদের যে দৌরাত্ম্য এখন চলছে ল্যান্ডের দাম নিয়ে, সেই দৌরাত্ম্যটা কিন্তু আরও বেড়ে যাবে। কারণ আমাদের এখানে ওই কোনো একটা ব্যবসা শুরু হলে সবাই হুমড়ি খেয়ে পড়ে, তো সেরকম জায়গাগুলোতে ওইসব সেক্টরে না দিয়ে যদি এখানে দেয়া হয়, সেটা কিন্তু অনেক ভালো হবে বলে আমি বিশ্বাস করি। শক্তিশালী পুঁজিবাজার হবে এবং শিল্পায়নের জন্য এটা অনেক বড় ভূমিকা রাখবে, শ্রম তৈরি করার জন্য অনেক বড় ভূমিকা রাখবে। সরকারের এখন যে পরিমাণ রেভিনিউ প্রয়োজন পড়বে দেশের যে আর্থিক খাতে ইনফ্রাস্ট্রাকচার খাতে ডেভেলপমেন্টের জন্য, সেখান থেকে সরকার অনেক ভূমিকা রাখতে পারবে। জনাব ফোরকান উদ্দিন, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল এখনকার আয়োজনে, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে।